এসো আমরা কিছু নতুন শিখি। তো দেখো এসএসসি জিডি 2024 যে এক্সামটা হলো, সে টোটাল যদি শিফটের কথা বলি, টোটাল 53টা শিফট প্লাস রয়েছে, 53টা শিফটের মতো রয়েছে। তার ম্যাথ এবং রিজনিং আমি সলিউশন করিয়ে দেবো যদি তোমাদের চাহিদা থাকে এবং সেই রকম ভিডিওগুলোতে ভিউজ আসে, তো আমি 100% পুরো শিফটটাকে আলোচনা এখানে করিয়ে দেবো। এবং সে সহজ টেকনিকগুলো কিভাবে আমি যেরকম এক্সামগুলোতে পাস করি, কি কি টেকনিক ইউজ করি, সেই টেকনিকগুলো এখানে আমি দেখিয়ে দেবো। তো এবার দেখো এই শিফটটা যেটা রয়েছে 20 তারিখের রয়েছে, 20 তারিখের ফার্স্ট শিফটে যেটা ছিল সেটা আলোচনা আমি করিয়ে দিয়েছি। প্লে লিস্ট তৈরি রয়েছে, ম্যাথ এবং রিজনিং দুটোই করিয়ে দিয়েছি, দুটো প্লে লিস্ট তৈরি করেছি ম্যাথ এবং রিজনিং এর। এবং আজকে যেটা শিফট হচ্ছে 20 তারিখের, এটা শিফট রয়েছে, বাট এটা সেকেন্ড শিফট রয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, এদের যদি পিডিএফ পেতে চাও, এই যে ক্লাসগুলো হচ্ছে তার পিডিএফ আমি টেলিগ্রামে প্রোভাইড করে থাকি, যে টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবা। যতজন জয়েন্ট এখনো পর্যন্ত হওনি, তো যে জয়েন্ট হয়ে যাবে, ভালো ছেলে ওখানে যে জয়েন্ট হয়ে গেছে। তো চলো, এবং ফেসবুক পেজে যে জয়েন্ট হতে পারো, বাট টেলিগ্রামে 100% জয়েন্ট হবা, কারণ এটা তোমাদের পিডিএফ পাওয়ার জায়গা রয়েছে, অনেক রকমের পিডিএফ দেওয়া হয় টেলিগ্রাম, তারপরে হোয়াটসঅ্যাপে যে পিডিএফ গুলো দেওয়া হয়, পেড পিডিএফ গুলো দেওয়া হয়। তো যে জয়েন্ট হতে পারো। ক্লিয়ার? এবার দেখো এটা যে এক্সামটা হচ্ছিল 11:30 থেকে 12:30 পর্যন্ত, মানে সেকেন্ড শিফট রয়েছে এটা। ক্লিয়ার? চলো আজকের ক্লাস আমরা স্টার্ট করি। তো দেখো এখানে আমাদের 1 নম্বরটাতে কি বলেছে, 1 সেকেন্ড আমি একটু দেখো 1 নম্বরটাতে কি বলেছে, যদি এক্স এর 45% ওয়াই এর 15%-এর সমান হয়, তাহলে এক্স ইস টু ওয়াই এর মান কত? এক্স ইস টু ওয়াই এর মান কত? দেখো এটা সমানের কথা বলেছে, আমি যদি এখানে লিখতে চাই, দেখো সিম্পল ভাবে করবা এগুলো, কোনো বড় নাই অঙ্ক, কি একেবারে বড় কিছু ভাবতে হবে তোমাকে না, যা বলেছে তা লিখে দাও। দেখো সমানের কথা বলেছে, আমি সমান চিহ্ন দিয়ে দুই দিকে আমি সমান করে দিলাম। এবার কাটাকাটি করে দিব, দুই দিকে সমানের আমরা কাটাকাটি করতে পারি। 5 দিয়ে কাটলে কত? 9 হয়ে যাবে। 5 দিয়ে কাটলে এটা কত? 3 হয়ে যাবে। 3 দিয়ে যদি কাটি, তো এটা 3 হয়ে যাবে, এটা 1 আমরা মানতে পারি। তো দুই দিক থেকে কাল্টি খাওয়াবো, তো ওয়াইটা আমাদের কি চলে আসবে? এদিকে চলে আসবে এক্স এর নিচে। আর এখানে এক যেটা আমরা লিখলাম, ওটা এই মতো দেখাবার জন্য লিখলাম। দেখো কোনো কিছু ভাগ হয়, 3 জনের মধ্যে ভাগ হচ্ছে, 4 জনের মধ্যে ভাগ হচ্ছে, দেখো একটা না একটা বাঁচে, সেই জন্য এখানে ভাগ যখন হয় তো কিছু না কিছু থাকেই। ক্লিয়ার? তো 3টা কি হয়ে যাবে? নিচে চলে আসবে। ও, এর অনুপাত আমাদের কি হয়ে গেল? এক্স ইস টু ওয়াই এর অনুপাত হয়ে যাচ্ছে 1:3। এটা আমাদের রাইট, এখানে 4 দেওয়া রয়েছে, রাইট। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখি। দেখো 2 নম্বরটা কি বলছে, একটা টেবিলের বিক্রয় মূল্য বলছে 6,875 টাকা বিক্রয় মূল্য বলছে, লাভ 25% হলে টেবিলটির ক্রয় মূল্য কত? দেখো 25% লাভ, আমি যখন, দেখো বুঝে নাও ভালো করে, এখানে দুটো কন্ডিশন রয়েছে, সিপি আর এসপি। তো সিপি আমাদের ক্রয় মূল্যের যদি কথা বলি, তো 100% সবসময় থাকে ক্রয় মূল্য, যখনই আমি বিক্রি করব সেটার ওপর লাভ বা ক্ষতি করে বিক্রি করব। তো এখানে বলছে আমি যখন বিক্রি করেছি তখন কিন্তু লাভ করে বিক্রি করেছি। কত পার্সেন্ট লাভ করে বিক্রি করেছি? 25% লাভ করে, মানে কি 125%। এবার এটাই জিনিস বুঝাতে চাইছে, এই 125% সমানই এই টাকাটা রয়েছে। ক্লিয়ার? এই টাকাটা রয়েছে। তো এই পার্সেন্টটা সমান কত টাকা হবে আমাদের, এটা মানে বের করতে হবে। ক্লিয়ার? তো এটা সমান দিয়ে লিখতে পারো, বা ডাইরেক্টলি এখান থেকে কাটাকাটি করে 1 ইউনিটের মান বের করতে পারো, আর এখান যে গুণ করে দিতে পারো, আর যে ক্রয় মূল্যটাই চাওয়া হয়েছে ডাইরেক্টলি বেরিয়ে যাবে। তো আমি যদি কাটি 25 দিয়ে, এটাকে 25 দিয়ে যদি আমি কাটি, একে কত 4-5 বারে কেটে যাবে। আর একে যদি 25 দিয়ে আমি কাটি, কারণ দেখতে পাচ্ছি লাস্টে 75 রয়েছে, তো 25 দিয়ে কেটে কেটে যাবে। 25 দিয়ে যদি কাটি, তো 25-25 50 2 বারে চলে যাবে। আর বাঁচলো 1, আর এদিকে কত 8, 1, 8 আর 7। এবার কতবারে যাবে? 3-5 75, মানে 7 বারে এটা চলে যাবে। 7 বারে যদি যায়, তো এখানে আমাদের যেটা বেঁচে ছিল, 1 বেঁচে ছিল, 8, 7, ঠিক না? তো 75, তো 1, 7, 5, তো 2 বাঁচবে, আবার 1 বাঁচবে। 2, 1 আর 2 আর এদিকে 5। এবার কতবারে চলে যাবে? এবার যদি 25 দিয়ে কাটি, তো আমরা পেয়ে যাব 5 বারে। মানে এখন বেঁচেছে এটা, আর 5 রয়েছে। 5 দিয়ে যদি আমি কাটি একে, তো 5 5 এ 25, আর 5 5 এ কত? 25। মানে 1 ইউনিটের মান কত হলো? 55 হলো। তো 100 ইউনিটের মান কত হয়ে যাবে? 55 টাই আমাদের এখানে এসে গুণ হবে। ঠিক না? তো এটা যদি গুণ হয়, তো আমাদের এটা হয়ে যাবে। ক্লিয়ার? এটা ডাইরেক্ট করতে পারো। আমি বললাম কি ডাইরেক্ট আমি দেখাবো, সহজগুলো দেখাবো। তো এইভাবে ডাইরেক্ট করতে পারো। এবার তোমার মনে হয় না আমি এভাবে করব না। তো doesn't matter, করো না।
তোমাকে আমি আরো একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। দেখো সেমই প্রসেস রয়েছে, বাট বুঝার ফের, মানে বুঝে নিলেই হয়ে গেল, আর কিছু না। দেখো এটা পার্সেন্ট মানে এটা, তো 1% এর মান বের করবা এখানে, মানে এটা 100% এর মান বের করবা, মানে 100% সমান কি ক্রয় মূল্য, তো এটা চলে যাবে এখানে। এবার যখন এটা দিয়ে কাটাকাটি করবা তোমার কত আসবে, এই এই জিনিসটা আসবে, আর এটা গুণ হয়ে যাবে, আর ওটা গুণ যখন হয়ে যাবে তখন এটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? যেভাবে করো উত্তর সেমই আসবে। চলো নেক্সট। দুইভাবে দুইভাবে দেখাবার চেষ্টা করলাম, বাট দুটোই কিন্তু একই রকমের ওপর ইন্ডিকেট করছিল, মানে একটাই হচ্ছিল। দেখো কি বলছে, 384 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 12 সেকেন্ডে একটি উম, বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে এবং বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের আরেকটি ট্রেন 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দ্বিতীয় ট্রেনটির গতিবেগ দেখো, এখানে দুটো ট্রেনের কথা বলছে, একটা যাচ্ছে আর একটা আসছে, ভালো করে বুঝে নেবা। একটা ট্রেনের যে দৈর্ঘ্য বলছে, মানে যে লম্বা বলছে সেটা এতটি হচ্ছে, কিন্তু দ্বিতীয় ট্রেনে একই, এখানে উল্লেখ করেছে একই দৈর্ঘ্যের, মানে একই দৈর্ঘ্যের বলতে এটাই একই দৈর্ঘ্যের। সে এই দ্বিতীয় ট্রেনটা যেটা রয়েছে, এই ট্রেনকে অতিক্রম করে 12 সেকেন্ডে। এবার কথা হলো, দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত, এখানে রিলেটিভ গতিবেগ চলবে, রিলেটিভ স্পিড চলবে, রিলেটিভ স্পিড বের করতে হবে। স্পিড সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম জানি। তো দেখো ডিস্টেন্স আমাদের কি একে অপরের দিকে যাচ্ছে, সেহেতু দুটোই ডিস্টেন্স আমাদের এড হয়ে যাবে দুটো ট্রেন। দেখো একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে আর একটা ট্রেন এদিক থেকে আসছে, তখন এই যে ডিস্টেন্স গুলো থাকে দুটো এড হয়ে যায়। তো আমরা যোগ করে বসাবো ডিস্টেন্স গুলো, কত 8, 8 হয়ে যাবে, ঠিক না? আর 8 8 কত 16 হয়ে যাবে, 16 কত হয়ে যাবে 6, আর 3 3 6, আর একে আমাদের হয়ে যাবে 7। আর দেখো টাইমের যদি কথা বলি, টাইম রয়েছে আমাদের 12 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনটি কি করেছিল, প্রথম ট্রেন কি 12 সেকেন্ডে অতিক্রম করেছিল, টাইম পেয়ে গেলাম, আমরা ডিস্টেন্স পেয়ে গেলাম, ডিস্টেন্সটা রিলেটিভ রিলেটিভ স্পিড বের করছি, মানে এখানে দুটোরই স্পিড বেরোবে, গতিবেগ বেরোবে। এবার কাটাকাটি করে দেবো, যদি কাটি তো 12 12 5 12 24 3 36, 4 বারে কত 48, 4 বারে 48, 5 বারে 60, 6 বারে কত 72 হয়ে যায়, 4 বাঁচবে, 4 6 24, আচ্ছা আমি কি পড়ছি, দেখো 12 বারে 6 বার আমি যদি পড়ি তো 72 হচ্ছে, 6 বারে কত 72, বাঁচলো কত 4, এদিকে 8 48, তো 12 বারে 24 3 36, 4 বারে কত 4 বারোতে কত হয়ে যায় 48 হয়ে যায়, ঠিক না? তো আমরা স্পিড যেটা পেলাম, আচ্ছা এখানে তো, আচ্ছা দেখিয়ে দিচ্ছি, এখানে যেটা স্পিড পেলাম আমরা, এটা স্পিড পেলাম। আর এটা একটা ট্রেনের স্পিড না, এটা দুটো ট্রেনের স্পিড। আমি বললাম কি রিলেটিভ স্পিড বেরোবে, এটা দুটো ট্রেনের স্পিড। কিন্তু আমাদের এখানে বলছে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত, দ্বিতীয় ট্রেনটির আমি যদি গতিবেগ বের করতে চাই, জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো, 2 দিয়ে যখনই ভাগ করবো আমরা, তো পেয়ে যাবো আমরা কত 32, মানে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ রয়েছে 32, প্রথমটিরও রয়েছে 32, কারণ দেখো দুটো একই দৈর্ঘ্যের রয়েছে, একই সময় নিচ্ছে। ক্লিয়ার? নাহলে একটু আস্তে করে দেখবো, দেখবো ক্লিয়ার হয়ে গেছে। 5টি সংখ্যার গড় বলছে, কটা সংখ্যার গড় বলছে 5টা, তো মোট সংখ্যা আমরা প্রথম ক্যালকুলেট করে নেব এটাকে, 10 আর 15, 15 একে 16, এটা মোট সংখ্যা 5টির। এবার কি বলছে, একটি সংখ্যা বাদ দেওয়া হলো, একটা সংখ্যাকে বাদ দিয়ে দিলাম, 5টার জায়গায় 4টা করে দিলাম আমি, তারপরে কত 28 হয়ে যাচ্ছে, ঠিক? তো 8 কে 8 কত 16, 3 4 8 কত 32 এর 2, 4 কে 4 8, 8 আর 3 আমাদের কত হয়ে যায় 11। এটা হচ্ছে 4টি সংখ্যার মোট সংখ্যা, এটা 5টি সংখ্যার মোট সংখ্যা আমরা বের করে নিলাম। এবার দেখো এখানে কথাটা বলেছে বাদ দেওয়া সংখ্যাটি কত, আমি যে বাদ দিয়েছি এখানে সংখ্যাটা, তো এই জন্য কমেছে এটা। তো এখানে বিয়োগ করে দিলে তো আমাদের উত্তর হয়ে যাবে কত 8 1 চলে আসলো, মানে 48। ক্লিয়ার? তো এখানে আমাদের ডি নম্বর, মানে 4 নম্বরটা রাইট হয়ে গেছে। চলো 5 নম্বরটা দেখো কি বলছে, একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে এটির আয়তন কত শতাংশ বৃদ্ধি পাবে। একটি গোলকের কথা বলছে, গোলকের আয়তন কি হয় প্রথমে এটা জেনে নাও। গোলকের আয়তন হয় 4/3 ইন্টু পাই আর, ক্লিয়ার? এটা হয়। এবার দেখো আমি যদি দুই দিকে এইভাবে বসাই তো দেখবো কেটে যাবে এটা। আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের ক্লিয়ারিটি করার জন্য, এখানে সাইডে লিখে দিচ্ছি, ছোট্ট করে লিখে দিচ্ছি, বাট এক্সাম হলে কিন্তু এগুলো মানে দরকার পড়বে না। মানে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তো তোমার এগুলোর দরকার পড়বে না। আমি যদি এটা লিখি তো আর একটা আমাদের এরকমই হবে, ঠিক না? আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এভাবে লিখছি এটা। কারণ একটা প্রথমে ছিল, তারপরে কি হলো, প্রথমে 100% ছিল, তারপরে কি হলো 50% বৃদ্ধি পেল। তো এরকমই মানে ফর্মুলা আসবে, মানে আয়তনের দুটোই ফর্মুলা আসবে, কিন্তু এটা রয়েছে কি ব্যাসার্ধ।
তো দেখবা এটা পার্ট আর এটা পার্ট কেটেই যায়। মুদ্রা কথা আমি যেটা বুঝাতে চাইছি তোমাদেরকে, শুধু আর বেঁচে থাকে দুই সাইডে। কি বেঁচে থাকে? আর অনুপাতে লেখো, সমান দিয়ে লেখো, ডাজন্ট ম্যাটার, শুধু আর বেঁচে থাকে। আমি বুঝাতে চাইছি শুধু আর বেঁচে থাকে, কেন কি এখানে আর এরই দরকার আছে। আর এখানে দেখো এই যে জিনিসগুলো অলরেডি দুই দুই দিকেই বসবে, তো দুই দিক থেকে কাটাই চলে যায়। এবার দেখো প্রথমে ভাবলাম কি 100% ছিল, আমি প্রথমে ভাবলাম কি এই ব্যাসার্ধটা 100% ছিল, তো কি হয়ে যাবে? কিউ হয়ে যাবে। তারপরে কি হলো, 50% বৃদ্ধি পেয়ে গেছে। কত শতাংশ? 100-র মধ্যে 50 যদি বৃদ্ধি পেয়ে যায়, তো এটা বৃদ্ধি পেয়ে গেল। এবার যখন এইগুলো লাগাতাম এই পাশে, তো এইগুলো তো কেটেই যেত না? দুটো কেটেই যেত, মানে আর আর কিউ বেঁচে থাকতো। ক্লিয়ার তো? এবার যখন আমি এটাকে ঘন করব, তো এটা কত হয়ে যাবে আমাদের? 100, কটা 100? তিনটা 100, তিনটা 100 কে যদি আমি গুণ করি, তো 6টা জিরো বেরিয়ে যাবে আমাদের। ক্লিয়ার? এটা। এবার দেখো আমি যদি পনেরোর ঘন যদি করি, তো পনেরোর ঘন কত হয়ে যায় আমাদের? তোমাদের এগুলো আম, জানা থাকা উচিত। 3375 হয়ে যায়। আর দেখো জিরো ছিল, তিনটা জিরো এখানে হয়ে যাবে। তবে ক্লিয়ার? এটা হচ্ছে মেন কন্ডিশন। এবার দেখো এখানে আমাদের এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে, তো কত বৃদ্ধি পেয়েছে শতকরায় আমরা বের করব। তো আমাদের যে সংখ্যাটা থেকে বৃদ্ধি পেয়েছে, এটা কটা জিরো ছিল? 6টা জিরো ছিল। এবার দেখো কত বৃদ্ধি পেয়েছে, এক এখান থেকে বাদ হবে, তো আমাদের এই সংখ্যাগুলো বৃদ্ধি পেয়েছে। এবার আমরা লাগাবো 100%, যেহেতু শতকরা বের করব। তো দুটো জিরো, দুটো জিরো, দুটো জিরো, একটা জিরো, একটা জিরো, মানে বাঁচলো কটা? একটা জিরো, মানে এক ঘর পর দশমিক হয়ে যাবে। দেখো জায়গা না থাকার কারণে আমি নিচে লিখে দিচ্ছি, এক ঘর পর দশমিক হয়ে যাবে, কারণ একটা জিরো নিচে রয়েছে, তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো অঙ্কগুলোতে কিছু নাই এই মতোই, আশা করি ক্লিয়ারিটি ভাবে বুঝতে পারছো। দেখো 6 নম্বরটা দেখে নাও। একটি সংখ্যা 20%, 20%-এর 25% হলে 250-এর সমান। এই সংখ্যাটির 35% কত হবে? দেখো প্রথমে এটাকে ক্যালকুলেট করে নাও, দেখো 35% বের করতে খুবই সহজ হবে। কি বলছে? একটি সংখ্যার কথা বলছে, ধরে নিলাম সংখ্যাটা এক্স ছিল। 20%, 20%, তো শতাংশ যদি আমি যদি পার্সেন্ট তুলি, তো নিচে 100 লেগে যাবে, ঠিক না? আর 25%-এর কথা বলছে, তো নিচে আমি যদি এরও পার্সেন্ট তুলি, তো নিচে 100 লেগে যাবে। এটারই সমানই বলতে কথাও বলতে চাইছে কি এটা রয়েছে। এবার এটা কাটাকাটি করে নাও, যে 20 দিয়ে যদি কাটি তো কটা? এটা 5 হয়ে যাবে। আর 50 দিয়ে যদি 50 কেন বলছি, 25 দিয়ে যদি কাটি, তো এটা 10 থাকবে। কোনাকুনি গুণ হয়ে আমাদের এক্স এর যে মানটা পাবো, এটা কত? 500 আর 10-এর সাথে গুণ হবে, মানে 5000। এক্স এর মান কত? 5000। আর এই 5000-এর মধ্যে থেকে আমাদের কত বের করতে বলছে? 35% বের করতে বলছে। মুদ্রা কথা, তবে এটা 100% রয়েছে। তো আমরা ডাইরেক্টলি বের করতে পারি, ডাইরেক্ট বের করতে পারো বসিয়ে। 100, এটা 100% ধরো, তারপরে 35% বের করো। আমি একটা প্রসেস শিখেছিলাম, যে কোনো সংখ্যার যে কোনো পার্সেন্টেজ বের করো, যেরকম 35% বা 35% বের করতে বলছে, সিম্পলি সেই দুটো সংখ্যা গুণ করো, দুই ঘর পর দশমিক বসাও, সেই পার্সেন্টেজ বেরিয়ে যাবে। যেরকম আমি যদি এখানে দেখাই তোমাকে, কি এটা 5000 রয়েছে, আমি 35% বের করব, তো 35 দিয়ে একে গুণ করবো, আর দুই ঘর পর দশমিক বসিয়ে দেবো। ক্লিয়ার? যদি 35 দিয়ে গুণ করি, 5 5 কত? 25, 3 5 কত? 15, 15 দিয়ে কত আমাদের? 17। এবার দেখো তিনটা জিরো লেগে আছে, তিনটা জিরো আমি লাগালাম, দুই ঘর পর দশমিক বসালাম, মানে দুটো জিরো আউট। মানে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে এখানে 35%-এর, এটা হয়ে যাবে। এবার তোমার মনে যাচ্ছে কি না আমি এইভাবে বসিয়ে করবো না? আরে ভাই নাই করো, কি অসুবিধা রয়েছে? কি আমি কি বলতে চাইছি দেখে নাও ডাইরেক্টলি। তো ধরে নাও কি এটা 100% রয়েছে, 100%-এর মান রয়েছে এটা, 100%-এর মান রয়েছে এটা, তারপরে 35%-এর মান বের করব। কথাটা একই আছে, বাট তোমাকে আমি বলছি বেস্ট প্রসেস গুলো শিখে রাখো, কারণ এক্সাম হল তোমাকে একটা চান্স দিবে না, মানে ভাবার সুযোগ দিবে না। একবার একদম ক্লিক হয়, একদম ডাইরেক্টলি উত্তর হবে। আমার প্র্যাকটিস এতটাই থাকতে হবে, এতটাই থাকতে হবে, অঙ্ক দেখেই তোমাকে বুঝে যেতে হবে কে এর বাবার বাবা, বাবার এর মাকে আমি চিনে আছি, এর বাবার বাবা বাবাকে চিনে আছি। দেখা মাত্রই তোমাকে দুই একটা প্রসেস তোমার মাইন্ডে অটোমেটিক চলে আসবে। ক্লিয়ার? তো কাটাকাটি করো, এটা দিয়ে কাটলাম, 35 দিয়ে যদি 50-কে গুণ করি, তো আমাদের কত? এটাই আছে। ক্লিয়ার তো? চলো দেখো আমাদের 7 নম্বরটা কি বলছে, যদি 6টি কলমের ক্রয় মূল্য 5টি কলমের বিক্রয় মূল্য সমান হয়। দেখো এখানে কথাটা কি বলেছে ভালো করে বুঝে নাও। যা যা বলবে আমি তা সেই লিখবো। 6টি কলমের ক্রয় মূল্যর কথা বলছে, মানে সিপির কথা বলছে। আর 5টি কলমের বিক্রয় মূল্যর কথা বলে, মানে সেলিং প্রাইসের কথা বলছে। আর বলছে সমান। তো লাভ বা ক্ষতির হার নির্ণয় করো। তো দেখো আমরা লাভ বা ক্ষতি দুই দিক থেকে আমি কাল্টি খাবি নিব, সিপি আর এসপি কে। সিপি মানে ক্রয় মূল্য, আর এদিকে এসপি।
দুই থেকে যদি কাল্টি খাবিয়ে নিই তো ৫ বাঁচবে আর এটা ৬টা নিচে চলে যাবে। যার সামনে যে আছে তার মান সে আছে। তো ক্রয় মূল্য সিপি, সিপি মানে কি হয়? ক্রয় মূল্য হয়। আর এসপি মানে কি হয়? সেলিং প্রাইস হয়। এখানে যেটা বলেছিল সেটাই লিখেছিলাম। দেখো বিক্রয় মূল্য বলছে আর ক্রয় মূল্য বলছে। ক্লিয়ার? তো যে যার সামনে আছে সে তার মান আছে। এখানে বলছে শতকরাই কত? তো আমি ক্রয় মূল্যের অপর সবসময় কাউন্ট হয় লাভ বা ক্ষতি। তো এখানে ক্রয় মূল্য রয়েছে আর এটা ক্রয় মূল্য থেকে যখন বিক্রি করছি দেখলাম দেখো কিনছি ৫ টাকায় বিক্রি করছি ৬ টাকা। কত টাকা লাভ? ১ টাকা। কার উপর? ক্রয় মূল্যের উপর লাভ। তো ১০০ এর উপর কত লাভ? তো আমি যদি ৫ দিয়ে ১০০ কে কাটি তো কত? ২০% লাভ। এটাই ছিল আর কিছু ছিল না। এখানে ৪ নম্বর। চলো নেক্সট দেখি আমরা। দেখো ৮ নম্বরটা দেখো। ৯,০০০ কে বার্ষিক ৮০% চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেওয়া হয়। ১২ মাসের সুদ কত হবে? ভালো কথা, খুবই ভালো কথা। ১২ মাসের সুদ কত হবে? এটাকে দেখো ২ টো প্রসেসে করতে পারো। যেকোনো তোমার ইচ্ছা যায়। বাট এখানে আম আর্ধ-বার্ষিকী বলেছে। মানে অর্ধেক বার্ষিকী মানে ৬ মাস, ৬ মাস অন্তর দেয়। তো ১ বছরে কবার দিবে সুদ? ২ বার দিবে। ২ বার যখনই দিবে তো ২ দিয়ে একে ভাগ করে দাও শতাংশকে আর এটাকে ২ দিয়ে গুণ করে দাও ১২ মাসকে। ক্লিয়ার? যদি ২ দিয়ে একে ভাগ করো তো এটা কত ৪০% চলে আসবে। আর একে ২ দিয়ে গুণ করো ১২ ১২ ২৪ মাস চলে আসবে। কত মাস চলে আসবে? ২৪ মাস চলে আসবে। ২৪ মাস সমান কত? ২ ইয়ার, 2 ইয়ার। ক্লিয়ার? তো যদি ২ ইয়ার চলে আসে ৪০ এর যদি আমি ফ্র্যাকশন করতে চাই তো আমাদের কত ৪০/১০০ হয়ে যাবে। আচ্ছা ছোট হয়ে যাচ্ছে মনে হয়। ছোট লিখে দিচ্ছি নাকি? চলো একটু বড় করে দেবো। কাটো। কাটলে কত? ২ ওপরে নিচে ৫। এগুলো যেমন মনে থাকে আমি দেখাবার জন্য এই মতই বলছি। দেখো প্রথমে ছিল কত? ৫। তারপরে দেখো ২% কি বলছে? ২% বৃদ্ধি পেয়েছে। মানে তারপরে হয়ে গেছে ৭। আর এটা কত বছর হবে? ২ বছর হবে। প্রথম বছরে এটা হলো, দ্বিতীয় বছরে আবার এরকম হলো। ক্লিয়ার? এবার দেখো এটা যদি আমি গুণ করি তো কত? এটা ২৫ আর এটা কত? ৪৯। এবার দেখো প্রথমে ২৫ ছিল এখন ৪৯ হয়ে গেছে। তো এখানে কত বৃদ্ধি পেয়েছে? ২৪ এর বৃদ্ধি পেয়ে গেছে। আর এটাই বের করতে হবে আমাদের। দেখো আমাদের এটা প্রথমেই ছিল। মানে ৯,০০০ সমানই এটা। তো তোমার এখান থেকে কাটাকাটি করে নাও। ১% এর ১ ইউনিটের মান বের করে নাও হয়ে যাবে। দেখো আমি বের করে দেখাচ্ছি। আমাদের ২৫ ইউনিটের মান আমাদের কত বলেছে এখানে? ৯,০০০ কথা বলছে। ১ ইউনিটের মান বের করব। তারপরে ২৪ ইউনিটের মান বের করব। ১ ইউনিটের যদি মান বের করি, আমি যদি ডাইরেক্ট করতে চাই, আমি বসিয়ে দিচ্ছি একবার। তো ২৫ টা কি হয়ে যাবে? এর নিচে চলে আসবে। আর যখন আমি ২৪ ইউনিটের মান বের করতে যাবো ২৪ টা এখানেও চলে আসবে। তো যদি ২৫ দিয়ে আমি কাটি একে, ছোট হয়ে গেল একটু না? তো যদি ২৫ দিয়ে কাটি তো কত? ৩ × ৫ কত? ৭৫। ঠিক আছে? আর বাঁচলো কত? আচ্ছা আমি মনে হয় আজকে ছোট, ছোট করে লিখছি অনেক। উম ৩ × ৫ কত? ৭৫। আর বাঁচলো আমাদের কত? বাঁচলো আমাদের কত? ৭৫ কত? এদিকে ৫ আর ৮, ৫, ৮। আচ্ছা আমি একটু এখানে করে দিচ্ছি। ৭৫ তো ৫ নামলো ১, কত? ৮, ১। ঠিক আছে? আবার আমি যদি 0 নিই, এখানে 0 চলে আসবে। তো কতবারে কেটে যাবে এটা? এটা ৪, ৪ ৭ বারে কত? ৪ ২ এ ৬ বারে কেটে যাবে। ঠিক? আর একটা 0। মানে এতবারে কেটে যাবে। ২৫ দিয়ে যদি কাটো তো ৯,০০০ একটু শান্তি মনে কেটে দেখবা এটাই আসবে। ক্লিয়ার? আমি দেখো ২৫ দিয়ে কাটলাম। তো কত? ৩ বারে কাটলো ৭৫। ৭৫ কে যদি আমি বিয়োগ করলাম তো বিয়োগ করলাম তো কত? ১৫ পেলাম আর একটা 0 নিলাম। এবার দেখো ৬ বারে কেটে গেল এটা। আবার একটা 0 বেঁচে ছিল মানে ৩৬০। এবার যদি এবার ৩৬০ আর ২৪ কে গুণ করে দাও। তোমার উত্তর ক্লিয়ার চলে আসবে। ওখানে জায়গা নেই তো আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য। এটা গুণ করে দাও। এটা যদি গুণ করি তো ডাইরেক্ট গুণ করা যায় এরকম। তো কত? আমাদের গুণ কত হয়ে যাবে? ৪ ছয়ে কত? ২৪ এর ৪ আর আমাদের ১২ আর ১২, ১২ ২৪, ২৪ আর ২ এ ২৬, ২৬ এর ৬ হাতের ২, ৩ ২ আর ৩ এ কত? ৬, ৬ আর ২ এ ৮ আর একটা 0 ছিল এটা। এটা আমাদের রাইট অ্যান্সার। এখানে আমাদের এই নম্বরটা। এটা তো গেল একভাবে প্রসেস তোমার মন যাচ্ছে না এইভাবে করব না। বাট এটা বেস্ট প্রসেস। এই টাইপের অঙ্ক করার জন্য এটা বেস্ট প্রসেস। বাট এটা তো খুবই সহজে হয়। খুব তাড়াতাড়ি হয়। বাট তোমার মধ্যে যদি বুঝার ক্ষমতা অনেকই থাকে বা তুমি ভালো বুঝতে পারো, সেই ক্ষেত্রে এইভাবে করলেও কোনো ক্ষতি নাই। দেখো ৯,০০০ এর কথা বলেছে। আর আমরা বুঝতে পারছি এর কি বের করতে হবে? ৪০% বের করতে হবে। ৪০% যদি বের করতে চাই আমরা তো কত বেরোবে? এটা বেরোবে। ৪০% ডাইরেক্টলি শতাংশ বের করছি। ডাইরেক্টলি গুণ করো ২ ঘরে দশমিক বসাও। ৪ ৯ কত? ৩৬। ২ টো 0 আউট তো ২ টো ০ বেঁচে থাকবে। ক্লিয়ার? তো এটা ১ ইয়ারের কন্ডিশন। এবার আমরা কি করছি? এটা ১ ইয়ারের। তো ২ ইয়ারের যদি বলি তো ২ ইয়ারে আবার এটা চলে আসবে।
এটা এবার এর থেকে আবার 40% বের করে নাও। এর থেকে যদি আবার 40% বের করবা, তো দেখো 40% গুণ করবো আমরা, তো আমাদের দেখতে পাবা এখানে জায়গাটা প্লাস দিয়ে এই জায়গাটাতে বসবে। তা চলো আমি নিচে বসিয়ে দিচ্ছি, এই প্লাস দিয়ে আমি নিচে বসিয়ে দিচ্ছি। ক্লিয়ার? 40% এর বের করেছি, দুটো জিরো বাদ হয়ে যাবে, আর 40 আর 36 গুণ হয়ে যাবে। 40 আর 36 গুণ করলে কত হয়ে যাবে? এটা আবার 40% বের করেছি, কিন্তু 40 আর 36 গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 4 ছয়ে 24, একটা 4 ছয়ে 24, প্রথমের জিরো ছিল। দেখো আমি বলতে চাইছি এটা 36 আছে আর এটা 40 আছে, কারণ দুই ঘর পর দশমিক যদি বসে তো দুটো জিরো তো আউট হয়ে যাবে, ঠিক না? একটা জিরো থাকবে। 4 ছয় কত? 24, 24 এর 4, আর 3 4 12, 12, আর 2 এ আমাদের কত? 14। এটা এই সবটাকে যদি গুণ করো তো তোমার উত্তর এটাই আসবে। দেখো গুণ করে দেখো। ক্লিয়ার? 0 4 12, 12 আর 6 16, 16 6 7, 7 একে 8। ক্লিয়ার? তো এইভাবে করে করতে পারো, বাট এটা দেখো একটু লেন্দি প্রসেস রয়েছে। অনেক সময় এই প্রসেসটা অনেক ছেলেই বুঝতে পারে না, বাট এটা রাইট। এইভাবে করলে কোনো ক্ষতি নাই, বাট যখন বুঝবা তো এটাও করলে কোনো ক্ষতি নেই। চলো দেখো আমাদের 9 নম্বরটা কি বলছে। 5 বছরের জন্য একটি অর্থরাশি থেকে প্রাপ্ত সরল সুদ হলো, অর্থরাশিটির 2/5 অংশ বার্ষিক সুদের হার কত? দেখো আমি যখনই বাই দিয়ে থাকে তখনই আমি একটা জিনিস বলি এখানে। দেখো প্রাপ্ত সরল সুদ হলো অর্থরাশির এত অংশ। যদি আমি নিচেরটা কথা বলি, নিচেরটা রয়েছে আমাদের আসল রয়েছে, আর যে ওপরে 2% যে বেড়েছে, 2 অংশ যে বেড়েছে সেটা আয় রয়েছে। ক্লিয়ার? আসলের ওপর 2% বৃদ্ধি এবং টাইমের কথা বলেছে এখানে 5 ইয়ার। আর এখানে আমাদের আর বের করতে বলেছে। সরল সুদের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা 4টা জিনিসের মধ্যে 3টা জিনিস তোমার সামনে রাখা হবে এবং একটা জিনিস তোমাকে বের করতে বলবে। দেখো, তো আর আমাদের বের করতে মানগুলো জাস্ট পুট করে দাও, এখানে হয়ে গেল। আর যখনই এইভাবে দেখবা নিচেরটা সবসময় মাথায় রাখবা, নিচেরটা সবসময় মাথায় রাখবা, ওটা আসল আছে। আর ওপরটা সবসময় মাথায় রাখবা, ওটা আয় আছে, মানে সুদ আছে। ক্লিয়ার? তো দেখো আমি আয়ের জায়গায় বসিয়ে দিলাম 2 এবং পি এর জায়গায় আমি 5 বসিয়ে দিচ্ছি, টি এর জায়গায় আমি 5 বসিয়ে দিচ্ছি। আর আমাদের বের করতে হবে, তো নিচে আমাদের 100 হয়ে যাবে। দেখো 5 5 এ কত? 25, 25 দিয়ে যদি আমি একে কাটি তো 4 হবে। কোনাকুনি যদি আমি গুণ করি তো আর সমান আমাদের 4 আর 2 এ কত? 8% হয়ে যাবে। ক্লিয়ার? মানে 8%। এখানে আমাদের 4 নম্বর। আশা করি ক্লিয়ার হচ্ছে। চলো নেক্সট দেখি আমরা কি বলছে আমাদের 10 নম্বর। 70 সেমি ভূমির ব্যাসার্ধ এবং 14 সেমি উচ্চতা বিশিষ্ট একটি চং এর বক্রতলের ক্ষেত্রফল কত? ভালো করে বুঝে নাও, এখানে বক্রতলের ক্ষেত্রফল যে বলছে তার ক্ষেত্রফলটা কি হয় বক্রতলের ক্ষেত্রফল। আমি একটু বেশি বড় করে লিখে দিলাম, আমি ছোট করে দিচ্ছি। বক্রতলের যদি আমি ক্ষেত্রফলের কথা বলি 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, এটা হয় বক্রতলের ক্ষেত্রফল। চং এর কিন্তু এটা। ক্লিয়ার? চঙের বক্রতলের ক্ষেত্রফল এটা কি আবার পার্শ্বতল বা পৃষ্ঠতলও বলা হয়। দেখো এখানে লেখা রয়েছে হিন্দিতে, হিন্দিতে যদি পড়ো 70 সেমি আধার কি त्रिया त्रियक और এটা। চলো আমি বাংলাতেই বলি, আমার হিন্দি অতটা ভালো নেই, বাট আমি হিন্দি চেষ্টা করি, হয় না আমার থেকে হিন্দি। আচ্ছা চলো এটাতে মান পুট করে দাও, তোমার উত্তর চলে আসবে 2। দেখো পাই রয়েছে এটা, তো 22/7 এর মান। এবার আর এর দেখো ব্যাসার্ধর কথা বলছে, ব্যাসার্ধ কি আর কত? এটা 70। আর এটা আমাদের কি উচ্চতা, আইচ মানে কি উচ্চতা। এবার কাটাকাটি করে নাও, তোমার উত্তর চলে আসলো। 7 7 কাটলে এটা কত? 10 বাঁচবে, মানে 2 দিয়ে গুণ হলো কত? এটা 44 ইন্টু 10 ইন্টু আমাদের কত? 14। গুণ করো এটাকে। 14 4 14 কত? 56, 56 কত? 6, 4 14 56, 56 আর হাতের 5 61 আর একটা জিরো। ক্লিয়ার? হয়ে গেছে এখানে 2 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো এটা তোমাদের জন্য আমি বাড়ির জন্য দিব। 32 এর পূর্ববর্তী, এখানে একটা ছুটে গেছে। পূর্ববর্তী সকল মৌলিক সংখ্যার গড় কত? সকল মৌলিক সংখ্যার গড় কত? আমি এখানে লিখে দিচ্ছি। দেখো একটু আমি করলেও কোনো ক্ষতি নাই। দেখো 2 আমাদের মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? 2 আমাদের মৌলিক সংখ্যা। কারণ মৌলিক সংখ্যার একটা নিয়ম হচ্ছে কি, দুটো উৎপাদক থাকতে হবে। দুটো উৎপাদক বলতে শুধু সেই সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে। আর সেই দুটো উৎপাদক বলতে আচ্ছা আমি আমি 2 কে যদি ভাগ করি তাকে দেখো 2 দিয়ে ভাগ করতে পারবো, 1 পাবো। তো কটা উৎপাদক পেলাম? একটা 2 পেলাম আর একটা 1 পেলাম। তো এই দুটো উৎপাদকের কথা। যে সংখ্যাটা শুধু সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় এবং অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তখন তাকে আমরা কি বলি? আমি একটু মৌলিক সংখ্যার বিষয়টা
ভুল করে বলছি আশা করি, আমার মাইন্ড থেকেই উঠে গেছে। দেখো মৌলিক সংখ্যা তাদেরকে বলা হয় যে সংখ্যা শুধু সেই সংখ্যা দিয়ে ভাগ যায় এবং যাদের উৎপাদক দুটি রয়েছে। মাথায় রাখবা, যে সংখ্যা শুধু সেই সংখ্যা দিয়ে ভাগ যায় এবং যাদের উৎপাদক দুটি রয়েছে তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলি। যেরকম ২ কে ২ দিয়ে ভাগ করা যাবে এবং এর উৎপাদক কটা পাওয়া যায়? ২ টো। সেইজন্য এটা মৌলিক সংখ্যা আছে। ১ কখনো আমাদের মৌলিকও নয়, যৌগিক নয়। কেন? দেখো ১ কে ১ দিয়ে ভাগ করা যায়, বাট এদের উৎপাদক একটাই রয়েছে। এদের উৎপাদক ২ টো নয়। সেইজন্য এই সংখ্যাটাকে না মৌলিক বলে না যৌগিক সংখ্যা বলে। ক্লিয়ার? তো এরকম ৩২ এর আগের যে সংখ্যাগুলো ২ রয়েছে, ৩ রয়েছে, ৫ রয়েছে, ৭ রয়েছে, এগুলো মৌলিক সংখ্যা। ১১ রয়েছে, তারপরে কত? ১৩ রয়েছে, তারপরে কত রয়েছে? ১৩, ১৭ রয়েছে, ১৯ রয়েছে, তারপরে কত? ১৯, ২০, ২১, ২২, ২৩ হবে। ২৬ হবে না, ২৭ হবে না, ২৮, ২৯, ২৯ হয়ে যাবে, আর ৩১ হবে। এই সংখ্যাগুলো রয়েছে মৌলিক সংখ্যা, যেটা ৩২ এর পূর্ববর্তী রয়েছে। আর এদেরকে কি বলছে? গড় বের করতে বলছে। এদেরকে সবটাকে এড করো। ১, ৯, ১০, ১০ আর ৩ এ কত? ১৩, ১৩ আর ৯ এ কত? ২২, ২২ আর ৭ এ আমাদের কত? ২৯, ২৯ আর ৩ এ ৩২, ৩২ একে ৩৩, ৩৩ আর ৩ এ ৭ এ আমাদের ৪০, ৪০ আর ৫ ৪৫, ৪৫ আর ৩ এ ৪৮, ৪৮, ২ এ কত? আমাদের ৫০, ৫০ এর কত? ০ হাত থাকে ৫, ৩, ৫, ৭, ৮, ৯, ১০, ১১, ১১ আর আমাদের ৫ এ ১৬। মানে এটা টোটাল আমি তোমাদের বাড়ি থেকে কি করতে দেবো? এটাই হয়ে গেল টোটাল সংখ্যা এটা। দেখো কটা সংখ্যা ছিল? ১ টা, ২ টো, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা, ১১ টা সংখ্যা দিয়ে ১১ দিয়ে ভাগ করে দাও, এর গড় বেরিয়ে যাবে। ১১ দিয়ে যদি আমি ভাগ করি একে, তো কত? ১১ একে ১১ চলে যাবে একবারে। বাঁচলো আমাদের কত? ৫। বাঁচবে কত? ৫ আর ০ মানে ৫০ বাঁচবে। আর ১১ দিয়ে কত? ৪ বারে চলে যাবে। আ ৪৪ হবে। বাঁচবে কত? ৬। দেখো যখনই ৬ বাঁচবে তো দশমিক নিয়ে আমরা 0 পাবো। তো এখানে দশমিক বসিয়ে দাও। তো ৬০। তো এটা কতবারে চলে যাবে? ৫ বারে চলে যাবে। ৫৫, ৫ বাঁচবে। ৫০। তো এবার ৫০ কে কতবারে যাবে? ৪ বারে চলে যাবে। তো এইভাবে করে এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? দেখো ৩ নম্বরটা। চলো তোমরা আরো ভাগ করে দেখতেই পারো, ডাজন্ট ম্যাটার। কিন্তু এবারটা আমাদের উত্তরে চলে এসেছে। দেখো এখানে কি বলছে? সর্বাধিক শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করুন যাদের মধ্যে এতটি চকলেট এবং এতটি ক্যান্ডি বিতরণ করা যেতে পারে যাতে প্রতিটি শিক্ষার্থী প্রতিটি বস্তু সমান সংখ্যক পায়। এখানে মুদ্রা কথা বুঝে নাও, তোমাকে একটা দায়িত্ব দেওয়া হলো কি ২ টো জিনিস দেওয়া হচ্ছে এবং সব ছেলেকে সমান সংখ্যক করে দিবা। তখন কিভাবে দিবা? তো তোমার একটাই প্রসেস বেরোবে কি, আমি সেই ২ টো সংখ্যাকে এমনভাবে ভাগ করি যেমন কি সমান রূপে ভাগ হয়ে যায়। তো এখানে আমাদের গসাগুটা নির্ণয় যদি করে নিই এই ক্ষেত্রে, তো আমাদের সমান সংখ্যক বেরিয়ে যাবে। ক্লিয়ার? ও সরি, এখানে ৭ হবে। ঠিক? তো দেখো কত দিয়ে চলে যাবে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর ১৭ হয়েছে। আমি ১৭ দিয়ে ভাগ করে দেখি। ৫ ১৭ কত? ৮৫ হচ্ছে। বাঁচবে আমাদের কত? ১৫ আর ৩ মানে ১৫৩। ৯ ১৭ ১৫৩ হয়ে যায়। আর এদিকে ১৭ একে ১৭ আর বাঁচলো কত আমাদের? ১০। আবার কত? ৫ বারে ৫ ১৭ কত? ৮৫ এবং ৯ ৫৩। তো দেখো ১৭ যে সংখ্যাটা রয়েছে সমান রূপে এদেরকে ডিভাইড করছে। তো ১৭ ১৭ করে যদি দেওয়া হয় তো সমান সংখ্যক করে দেওয়া হবে। এখানে আমাদের এখানে ১৭ রাইট হয়ে যাবে। ক্লিয়ার? আর তো এই সংখ্যাগুলোকে দেখো আর সমান রূপে ভাগ যাবে না। এদেরকে ভাগ যাবে না কোনো সংখ্যা দিয়ে। সেইজন্য এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হলো ওটা ১৭ হয়েছে। ক্লিয়ার? দেখো ১৩ নম্বর অঙ্ক। আচ্ছা এই অঙ্কগুলোতে ছেলেগুলো এতটা কনফিউজ থাকে, এতটা কনফিউজ থাকে, ওরা এলডব্লিউ, আরডব্লিউ, মারডব্লিউ যা মনে যায় তা শিখে বসে আছে। যে যা শিখাচ্ছে তাই শিখে বসে আছে। আরে গরুগুলো, ছাগলগুলো ঘাস খাও নাকি? এগুলো অঙ্কতে ওগুলো লাগে না। সিম্পল আছে এগুলো অঙ্ক, দেখে নাও। কি বলছে? ৭২ জন বাঁধাই কর্মী ২২ দিনে এতটি বই বাঁধতে পারে। এইটুকু পড়ে তোমার উত্তর কমপ্লিট। আর তোমার কিচ্ছু করার দরকার নেই। এখানে জাস্ট দেখে নাও এখানে কি কোন সংখ্যাটা নেই। তো ১২ দিনে এতটি বই বাঁধতে পারে। মানে আমাদের কতজন? জনটা নিয়ে নাও। এখানে কি বলছে? ৭২ জন। আর কিচ্ছু করার নাই। এবার দেখো একটা কন্ডিশন বলি, তোমরা এলডব্লিউ, আরডব্লিউ কেন শিখতে যাও? আমি এইটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না। দেখো আমি ৭২ নিলাম।
এবার দেখো আমি তোমাকে বলছি এই 22 দিন রয়েছে আর 72 জন রয়েছে, এদের সাথে সম্পর্ক কি আছে? না গুণের সম্পর্ক হবে না ভাগের সম্পর্ক হবে, ভাগের সম্পর্ক না গুণের সম্পর্ক, একেই বলছে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, ঘুরিয়ে বলে কথাটা। এবার দেখো আমি যদি বলি 72 জন লোক 22 দিনে কাজ করে, 72 জন লোক 22 দিনে কাজ করে, একজন লোক কত দিনে কাজ করবে? তোমার প্রশ্ন, তুমি বলে দাও কি একজন লোক কত দিনে কাজ করবে? 72 জন লোক 22 দিনে কাজটা কমপ্লিট করতে পারছিল, বাট আমি কি করছি, একজন লোককে কাজ করাচ্ছি। 72 জন লোক 22 দিনে করতে পারে, একজন লোক কত দিনে করতে পারে? আমি জাস্ট বুঝানোর জন্য তোমাদের সময় নিচ্ছি। 72 জন 22 দিনে করতে পারে, একজন কি করবে, কম দিনে করবে না বেশি দিনে? তোমার প্রশ্ন কম দিনে না বেশি দিনে? তোমার ডাইরেক্ট উত্তর হবে 72 জন লোকের যদি 22 দিন লাগে, একজন লোকের অনেক দিন সময় লাগবে, কারণ লোক সংখ্যা আমি কমিয়ে দিয়েছি। যদি অনেক দিন লাগে তখন আমরা কিভাবে বসাতাম, 72 ইন্টু 22, মানে এই সম্পর্কটা আমাদের গুণের হবে। তো এখানে যে আমরা বসাবো এই যে 22টাকে, তো গুণ হিসাবে বসাবো। তো 72-এর সাথে গুণ কখন হবে? ওপরে বসালে 22টাকে না নিচে বসালে? ওপরে বসালে 22টার সাথে গুণ হবে এর সাথে। যদি আমার এই দিনটা ওপরে থাকে তো এই দিনটা অটোমেটিকলি নিচে চলে আসলো। এবার ভাবো আমি এটা বুঝালাম জাস্ট। এবার এইটাই প্রসেস প্রত্যেকটা অ্যাপ্লাই করতে হয়ে গেল। এবার দেখো 72 জন, যেটা এখানে যেটা কমতি কতজন আছে ওটাকে নিয়ে চলতে হয়, এটার কাজ তো কমপ্লিট। এবার দেখো 72 জন এতটি বই বাঁধতে পারে, একজন কতটি বই বাঁধতে পারবে, কম না বেশি? 72 জন 720টি বই বাঁধতে পারে, একজন কতটি বাঁধতে পারবে? কম বাঁধতে পারবে। কম বাঁধতে পারলে, আচ্ছা আমি এখানে দাগ দিয়ে দেখাচ্ছি, কম যদি বাঁধতে পারে তো এটা ওপরে হবে না নিচে হবে? যদি কম বাড়তে পারে ওপরে হবে না নিচে হবে? আচ্ছা আমি এখানে একটু আরো ক্লিয়ারিটি করে দিচ্ছি, যারা নতুন আছো একেবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটা ছিল এতজন এতটি বই বাঁধতে পারে, বুক বাঁধতে পারে, একজন কি করবে, কম বাঁধবে। কম যদি বাঁধে তখন এই 72টা এর নিচে এসে বসবে। নিচে এসে বসলে কি হয়ে যাবে, ভাগ রূপে বসলো। এটা কি রূপে বসলো, ভাগ। তো আমি এই সংখ্যাটাকে নিচে বসাবো না উপরে বসাবো যে এই সংখ্যাটার সাথে ভাগ হয়ে যায়? যদি এই সংখ্যাটাকে আমি ওপরে বসাই তো এর সাথে তো গুণ হয়ে যাবে, তো হবে না, আমরা কি বসাতে পারবো, নিচে বসাতে পারবো। ক্লিয়ার? এবার দেখো যখন এই সংখ্যাটা নিচে বসবে তখন এই সংখ্যাটা তো ডিফাইন্ড হয়ে গেল, ওপরে বসবে। এটাই হলো। আর এটা করতে ম্যাক্সিমাম 5 সেকেন্ড, 5 সেকেন্ডের ঊর্ধ্বে যাওয়ারই কথা না। আমি দেখো বুঝালাম বলে গেল, এবার কাটাকাটি করে নাও, তোমার উত্তর ফিনিশ। একটা জিরো একটা জিরো, এটা এটা, আচ্ছা 22 দিয়ে যদি কাটি, 11 দিয়ে যদি কাটি, 11 দিয়ে বলছি 2 দিয়ে যদি কাটি তো 11, আর 2 দিয়ে কাটলে কত, এটা 6, 6 দিয়ে যদি কাটি 1 1, 11 11 গুণ করে দাও 121। এবার ভাবো এত জিনিস সহজকে তোমরা এল ডাব্লু আর ডাব্লু কি ডাব্লু যা মনে আছে শিখতে থাকো। এবার এই যে আমি বললাম এই প্রসেসটা পুরো কভার করে কিন্তু। দেখো কিছুদিন আগে দেখেছিলাম এইরকমই একটা ছেলে নিচে কমেন্ট করেছে, দাদা এটা তো আরো সহজ হবে। দেখো এটার এর মান নির্ণয় করো, সিম্পল। এটা দেখো এটা আমাদের, আচ্ছা আমি একটা ভেঙে দিচ্ছি একটু, কারণ অনেকজন এটা বুঝতে পারবে না। এটা রয়েছে, তো আমাদের স্কোয়ার যেহেতু রয়েছে তো এটা ডবল হয়ে যাবে। এটা ডাইরেক্ট করা যায় বাট আমি এইভাবে করে আমরা লিখতে পারি। প্লাস আমাদের এটা রয়েছে, এটা ওয়ান, সরি সরি, চলো এটাকে আমি গুণ লিখি, আর একটা হবে কেন বলতো, স্কোয়ার ছিল এটা। এবার যদি এটাকে আমি গুণ করি তো আমাদের কি হয়ে যাবে, দশমিক এক ঘর এক ঘর, গুণ যদি করি তো এক, আর এক ঘর কত, 2 ঘর, মানে 2 ঘর পর দশমিক হবে, মানে এটা হলো এটা থেকে। আর এখানে দেখো 2 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক, যদি গুণ করি তো এক, মানে 4 ঘর পর দশমিক হবে, 1 2 3 4 ঘর পর দশমিক। এটাকে যদি আমি যোগ করি তো যোগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে, একটা জিরো। তো যদি যোগ করি তো কত আমাদের, 1 0, আর 1 আসবে, 0 আসবে, ঠিক না? ঠিক করেছি তো? হুম, 0 দশমিক এটা, এটা আমাদের রাইট হয়ে যাবে। দেখো আমাদের এটা রয়েছে। এবার আচ্ছা আমি বসিয়ে দিচ্ছি, এটাকে বসিয়ে আমি যোগ করে দেখাচ্ছি। এটা তো আমাদের আছে 4 ঘর পর দশমিক, আবার এটা যখন বসবে তখন আমাদের কিভাবে বসবে, এটা ওয়ান, ঠিক? তো আমি যদি যোগ করি তো এটা 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 দশমিক এটা, তো এটাই হবে। ক্লিয়ার? চলো নেক্সট। এটাকে আরো এক ভাবে প্রসেস করা যায়, ফর্মুলা দিয়েও করা যায়।
ডাইরেক্ট করে নাও, কি অসুবিধা আছে? দেখো 15 নম্বর, 3টি নোটবুক এবং 6টি কলমের দাম 3000 টাকা। একই অর্থ দিয়ে একজন একটি নোটবুক এবং 12টি কলম কিনতে পারে। কি বলছে? আহ, রাজু 15টি কলম কিনতে চাই, তাকে কত টাকা দিতে হবে? তো দেখো এটা প্রথমে বলছে 3টি নোটবুকের কথা বলছে, প্লাস 6টি পেনের কথা বলছে, ও কিনছে 3000 টাকায়, এটা কথা বলেছে। তারপরে একটা নোটবুক কেনার কথা বলছে। আমি এক লিখলাম কেন বলো তো? এক লিখলাম জাস্ট এই যে একটা বলছিল বলে, এন লিখলেও কোনো ক্ষতি ছিল না, ওটা আমি দেখার জন্য লেখা। 12টি পেন একই দামে বলতে ওই 3000 টাকায় কিনে, ঠিক? তো এবার দেখো এটাকে বের করে নাও। দুটো সমীকরণ হলো আমাদের 1 নম্বর সমীকরণ, আর এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তো আমি প্রথম সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই, আর দ্বিতীয় সমীকরণকে আমি যদি 3 দিয়ে গুণ করে পাই, দেখো এটা এর সাথে হলো আর এটা এর সাথে হলো। আশা করি মাধ্যমিক অঙ্ক করেছো অপনয়ন পদ্ধতিতে, সেই পদ্ধতিটা আমি বলে দিচ্ছি এখানে। তো আমি যদি 3 দিয়ে এটাকে গুণ করি, তো এটা কি হয়ে যাবে? 3 গুণ হয়ে যাবে। আর এটা 3 12 তে কত? 36 হয়ে যাবে। তো এগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি একটা লাইন আরো করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। একটু বেশি বড় লাগবে, ঠিক না? এটা 1 ছিল। এটা তো 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। যদি আমি 1 নম্বর সমীকরণ 1 দিয়ে আর 2 নম্বর সমীকরণ 3 দিয়ে গুণ করি, তো এটা আমাদের এটা 60, বাট এটা লেখার দরকার নেই, ছিল না। ওখানেই ডাইরেক্টলি হয়ে যেত। 3 দিয়ে গুণ করছি এটা সবটাকে। 12/3 বারে কত? 36 ই, আর এখানে 3 দিয়ে 9, ঠিক? এবার দেখো করে দাও, প্লাস মাইনাস করে নাও। যেখানে প্লাস আছে মাইনাস করে দাও, মাইনাস থাকলে প্লাস করে দাও। তো এখানে সবটাই প্লাস ছিল, সবটাই মাইনাস মাইনাস করে দাও। সাইন চেঞ্জ করার কথা বলছি। তো এইটা কাটা গেল। তো পি আমাদের বেঁচে আছে। দেখো এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তো বাদ হবে 36 থেকে, তো বাঁচবে কত আমাদের? 30 পি। আর সেটা কি মাইনাস বাঁচবে। আর এখান দেখো মাইনাস কত আমাদের? 3000 বাদ হবে 9000 থেকে, তো বাঁচবে আমাদের 6000। ক্লিয়ার? তো 30 দিয়ে, আচ্ছা আমি এখানে জায়গা নাই, তো আমি এখানে লিখে দিচ্ছি 6000। আর এই 6000টা কি মাইনাস? দেখো 3000 প্লাস ছিল, 9000 আমাদের মাইনাস ছিল, তো এখানে মাইনাস বেঁচে থাকবে। মাইনাস, এই মাইনাস কাটা গেল, একটা জিরো কাটা গেল। 3 দিয়ে যদি কাটি আমি 600 কে, তো পি সমান আমরা কত পেয়ে যাব? 200 পেয়ে যাব। মানে একটা পেনের যে মূল্য আছে 200 টাকা আছে। আর এখানে রাজু যে কথাটা বলছে 15টা পেন নিবে। একটা পেনের মূল্য যদি 200 টাকা হয়, তো 15টি পেনের মূল্য আমরা ইজিলি 15 15 কত? 30। দেখো একটা পেনের মূল্য এখানে 200 টাকা বেরোলো। 1 পেন 200 টাকা, 15টা পেন 3000 টাকা। ক্লিয়ার তো? ডাইরেক্ট করবা ওগুলোকে, এত সময় নিবে না। একজন ব্যবসায়ী তার পণ্যের মুদ্রিত মূল্য মানে লেখা মূল্যটা ক্রয় মূল্য থেকে এত বেশি ধার্য করে। দেখো 2 রকমের মূল্য হয়। সিপি, আমি কোনো জিনিস কিনলাম 100% এ, এবং সেখানে লিখে দিলাম, বেশি করে লিখে দিলাম কতটি? এই যে মুদ্রিত করে দিলাম 50% বেশি, এটা এটা করে মুদ্রিত করে দিলাম, ধার্য করি, এবং 20% ছাড় দিয়ে দেবো। একে 20%, এর 20% কত হয়ে যাবে? দেখো আমি বললাম পার্সেন্ট একদম সঙ্গে সঙ্গে ডাইরেক্টলি একদম আসবে, কারণ এটাকে গুণ করো 2 ঘর পর দশমিক বসাও, ডাইরেক্টলি পার্সেন্ট যেমন আসা চায়। তো এর 20% কত হবে? 150 এর 20% কত হবে? কত হবে? 30। তো 30 এখান থেকে ছাড় দিচ্ছি, 150 এর মধ্যে 30 আমরা ছাড় দিচ্ছি। 130 যদি ছাড় দিই, তো কত হয়ে যাবে? 120% বাঁচবে। ক্লিয়ার তো? এখান থেকে কতটি ছাড় দিলাম আমরা? 20% এর ছাড় দিলাম। 20% এর ছাড় দিলাম মানে 30 এর ছাড় হলো। তো 100 থেকে 120 তে আসলো। তো এখানে কি চাইছে? ছাড় দেওয়ার পর ব্যবসায়ীর কত শতাংশ লাভ হবে? তো 100 থেকে 120 যদি হয়, তো কত? 20% এর লাভ হচ্ছে। এটাকে যদি তুমি বের করতে যাও, দেখো সিপির মধ্যেই সব বের করা যায়। 100 এর মধ্যে 20 এর লাভ, 100% এর মধ্যে কত? তো এই কাটা যায়, তো ডাইরেক্টলি ওটা দেখানো চলেই গেছে। দেখো আমাদের কি বলছে? 17 নম্বরটা কি বলছে? 16 দিনে এক সোফা তৈরি করতে পারে
রেবতীর সঙ্গে একসাথে কাজ করলে, আচ্ছা ২ জন আছে, একসাথে কাজ করলে এত দিনে ওই কাজটি শেষ করতে পারে। রেবতী একা কাজ করলে কাজটি সম্পূর্ণ করতে তার কতদিন সময় লাগবে নির্ণয়। দেখো এখানে ২ ব্যক্তির কথা বলছে। সর্পিল, আমি এস দিয়ে সর্পিলকে, আর এখানে সর্পিল আর আর আছে রবিতা, রবিতার। তো আর আমি দিয়ে ইন্ডিকেট করে দিচ্ছি। এ বলছে ১৬ দিনে করতে পারছে, এ বলছে সরি, খুব ইজি টাইপের অঙ্ক আছে এগুলো। মানে দেখা মাত্রই করে দেওয়া উচিত এগুলো। তো আমরা যদি লসাগু নিই, ১৬ আর এটার লসাগু যদি নিই, তো আমাদের এটার লসাগু আসবে। কারণ ৮-১৬ তে আমাদের মনে হয় এটা হয়। ৫-১৬, ৫-১৬ আছে, ৬-৯, ৭-১৬, ১১২, ৮-১৬, আচ্ছা ৮-১৬ হয়। তো আমাদের এটাই হবে লসাগু। আর এটা টোটাল যে কাজ রয়েছে এটা রয়েছে। এবার ১৬ দিয়ে যদি ভাগ করি তো এটা কত? ৮। আর টোটাল, আর এটা কি আমাদের দক্ষতা, মানে একদিনের কাজ করার দক্ষতা এটা। তো এটা দিয়ে যদি ভাগ করি তো কত? ১ আসবে, আর ১ টা ১৭ দিয়ে গুণ হয়ে যাবে। তো এটা হয়ে যাবে ১৭। ক্লিয়ার? আগে থেকে হয়তো জানা আছে তোমাদের। দেখো এটা দিয়ে যদি ভাগ করি তো কত? ১ ভাগ আর ১৭ দিয়ে গুণ হয়ে যাবে। নিচের যদি ভাগ আকারে থাকে এটা, তখন নিচে দিয়ে গুণ হয়ে যায়। এবার আমাদের বলেছে রবিতা আর শুধু। তো দেখো, দেখো ৮ দিনে করে নিয়েছে। তো এখানে যদি ৮ দিন কাজ করে নিয়ে থাকে, তো আর রাবিতা একাই করবে কাজটা। তো ১৭ থেকে যদি ৮ বাদ হয়ে যায় কত? একদিনে কত ইউনিট করতে পারবে? ৯ ইউনিট করতে পারবে। যদি একদিনে ৯ ইউনিট করতে পারে এ, তো এত ইউনিট করতে তার কত সময় লাগবে? এটা বাই এটা। আর দেখো এটা কাটাকাটি করেনি, বাই আকারে নিয়ে আসেনি। এটাই উত্তর রেখেছে, তো এটাই উত্তর আমাদের। খুবই ইজি। চলো আমাদের ১৮ নম্বরটা দেখো, একটি পণ্যের মুদ্রিত মূল্য এটির ক্রয় মূল্যের থেকে ৬০% বেশি। সিপির কথা বলছি, সিপি তো সবসময় কত? ১০০% থাকে। এবার এটা থেকে কি বলছে? অ্যাম ক্রয় মূল্যটা আমরা ১০০% ধরলাম এবং তাকে আমি বাড়তি করে লিখে দিলাম। কত? ৬০% বাড়তি করে দিলাম এটাকে। এবার এর ওপর আমরা কি করেছি? ২০% এর ছাড় দিচ্ছি। ২০% ছাড় কত? ৩২ এর ছাড়। আর ৩২ এর যদি ছাড় হয়, আমি ডাইরেক্টলি বললাম কি দুটো গুণ করো আর ২ ঘর পর দশমিক বসাও। যদি ৩২% এর ছাড় হয়, তো এখান থেকে ৩২ বাদ করে দাও, কত? ৮ হবে। আর ১ চলে আসলো, ২, ৩২, আচ্ছা ২, ১, ঠিক না? এত পার্সেন্ট। তো ১০০ এর মধ্যে এতটি। প্রথমে ছিল সিপি ১০০, আর যখন আমি বিক্রি করছি তখন ছাড়-টাড় দিয়ে এত টাকায় বিক্রি করছি। তো ১০০ এর মধ্যে যদি এত বিক্রি করি, তো আমি ডাইরেক্টলি দেখতে পাচ্ছি ২৮% এর লাভ করছি। চলো দেখো কি বলছে। দুটি সংখ্যার গুণফল বলছে আমাদের ৭০০, ৭২০ এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ৪ হলে একটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি? দেখো এখানে এই লসাগু গসাগুতে আমি দেখি বেশিরভাগ ছেলেকে বোকা বানানো হয় অঙ্কগুলোতে। বেশিরভাগ ছেলেকে বোকা বানানো হয়। আর ওই মানে কি অনেক ছেলে আছে ওটাতে হয়েও যায়। মানে ওই এটা কিভাবে এভাবে কিভাবে লিখে দিল? আমি একটা টুইস্ট বলছি। এখানে এলসিএম আর আইসিএম এর একদম অবাক হয়ে যাবা। দেখো আমি দুটো সংখ্যাকে এক্স আর ওয়াই ধরলাম। এক্স আর ওয়াই ধরলাম দুটি সংখ্যা। দুটি সংখ্যার গুণফল আর লসাগু। দেখো এটা লসাগু আর রয়েছে, আর গসাগু রয়েছে। এলসিএম ইন্টু এইচসিএফ এর গুণফল একদম সমান রয়েছে। ইকুয়াল রয়েছে এই দুটো। দুটো সংখ্যার গুণফল আর এলসিএম আর আইসিএম এর গুণফল দুটো সমান। তো আমি এখানে বলতে পারি এই যে দুটো সংখ্যার কথা বলছে এখানে, এখানে আমাদের বোকা বানানোর জন্য বলছে। মানে মুদ্রা কথা এলসিএম আর আইসিএম এই সমানই বলছে, তবে আমাদের ক্লিয়ার? যদি তুমি প্রুফ করতে চাও, দেখো ২-১ টা অঙ্ক উঠাবা। এখন আমি প্রুফ করব না। আমি অনেকগুলো অঙ্কতে করেছি প্রুফ। তো আমি এখানে আর করতে চাইছি না। এটার মানে এটা দুটো সংখ্যার গুণফল এটা, আর লসাগু গসাগুর গুণফল সেমই থাকে। আর এইটাই যদি টুইস্ট বুঝে যাও, দেখবা অনেকগুলো অঙ্ক তোমার এই মতোই কভার হয়ে গেল। এবার দেখো এখানে বলছে গরিষ্ঠ, মানে গসাগুর কথা বলেছে। গসাগু এখানে আমাদের দেওয়া রয়েছে ৪ দেওয়া রয়েছে।
আর এটা আমাদের এটা রয়েছে, আমাদের লসাগু বের করতে বলেছে, দেখো এটা বের করতে বলেছে। তো এখানে যে আমি ৪ দিয়ে ভাগ করি তো আমাদের এলসিএম বেরিয়ে যাবে। ৪ দিয়ে কত? ৪ এক্কে ৪, বাঁচলো কত? ৪ ৪ এক্কে ৪ বাঁচলো কত? ৩ বাঁচলো, ৩২। ৪ আটে কত? ৩২, ১৮০। তো এই যে লসাগু রয়েছে ১৮০, আর গসাগু যেটা রয়েছে ৪। এবার তোমার যদি মনে হয় কি আমার এই থটটা ভুল আছে, তো দেখো আমি এটা কি বললাম, এটাকে আমি বললাম গসাগু, ICF, গসাগু এর কথা বলেছিল, ঠিক? আর এদিকে আমি দেখালাম LCM, এই দুটো। আর এই দুটোর গুণফল আর দুটো সংখ্যার গুণফল দুটো সমান বললাম। তো আমি এখন তো দুটো সংখ্যা পেয়ে গেছি, এলসিএমও পেয়ে গেছি। এবার দেখো এই দুটো সংখ্যা গুণ করে দেখো, তোমার এই সংখ্যাটাই আসবে। এলসিএম আর আইসিএম কে গুণ করে দেখো, এই সংখ্যাটাই আসছে। মুদ্রা কথা, এখানে যে অঙ্কটা দেওয়া ছিল তোমাকে জাস্ট বোকা বানাচ্ছে, কিছু না। ৪ দিয়ে ভাগ করে দাও, হয়ে যাবে। দেখো এটা আমি বুঝালাম যে আমি কনফিউজ না হয়ে যাও, ঠিক না? কনফিউজ না হয়ে যাও, এটা আমি দেখানোর জন্য বুঝালাম কি, দেখো এলসিএম আর আইসিএম কে যদি গুণ করো তো দুটো সংখ্যার গুণফল, দুটো সংখ্যার গুণফল আর এলসিএম আর আইসিএম এর গুণফল দুটো ইকুয়াল রয়েছে। ক্লিয়ার তো? দেখো এখানে এটা এই টুইস্টটা যদি বুঝতে পারো, তো এলসিএম আইসিএম এর যে কোনো যেইভাবে দেওয়া হোক না কেন, তোমাকে যেভাবে দেওয়া হোক না কেন, এরকম চুটকি বাজাও করে দিবা। বাট যদি না বুঝতে পারো তো একটু প্রবলেম হবে, তোমার মনে হবে এটা তো নতুন টাইপের দিয়ে দিয়েছে। আরে আর নতুন নাই কিছু, ওটাই ঘুরিয়ে দিচ্ছে তোমাকে। দেখো এটা 1 ডিজিটে নিয়ে চলে এসো। তো দেখো ৩ এর নিচে কিছু নাই, তো 1 ধরে নিলাম। ৩, ১ আর ৩, এ যদি লসাগু নিতে কত? ৩ আসবে। ৩ দিয়ে সবটাকে গুণ করে দাও। ৩ দিয়ে সবটাকে গুণ করে দাও। তো ৩, ৩ কাটা যাবে, বাঁচবে ১। আর এটা তো ১ আর ৩ তো ৩ই থাকবে। ৩ ৩ এটা কত? ৯ হয়ে যাবে। আর ৩ ৩ কাটা গেল, এটা ৯। 1 ডিজিটের এগুলো অনুপাত রয়েছে। এই অনুপাতগুলোকে যদি যোগ করবে দেখবা ১২ হচ্ছে। এই ১২ ইউনিটের মানই আমাদের এটার কথা বলছে। এগুলোতে কলমও উঠানোর দরকার নাই। এটা দিয়ে কেটে দাও। এটা দিয়ে কতবারে কাটা যাবে? ১২, ২৪, ৩ ৩৬, ৪ বার ৮, ৫ ৬০, ৭২, ৭ বারে তো কত? ৭ বারে কত হয়ে যাবে? ৮৪ হয়ে যাবে। তো ১ ইউনিটের মান আমরা কত পেলাম? ৮৪ পেলাম। এখানে আমাদের কি বলেছে? আর এর প্রাপ্ত ভাগের পরিমাণ, আর এর দেখো পি রয়েছে, কিউ রয়েছে, আর রয়েছে। তো আর এর ভাগের প্রাপ্ত 1 ইউনিট, 1 ইউনিটের মান ৭০০। তো এখানে আমাদের এটাই দেওয়া রয়েছে। আজকে এখান পর্যন্ত দেখো দ্বিতীয় যে সিরিজটা ছিল ২০ তারিখের সেকেন্ড শিফট, সেটাও আলোচনা করানো কমপ্লিট হলো। যেটা রিজনিং রয়েছে সেটাও আমি কভার করে দিচ্ছি খুবই তাড়াতাড়ি। তার আগে আমি বলি যে দেখো যদি ভিউজ ঠিকঠাক না আসে এবং তোমাদের চাহিদা খুবই কম থাকে, তো কিন্তু এই আলোচনাগুলো দেখবা কিছুদিন পর যে বন্ধ হয়ে যাবে। তো চেষ্টা করো যে যারা এসএসসি জিডি নতুন প্রিপারেশন করছে তাদের কাছে এই ভিডিওগুলো যেন পৌঁছে যায়। তেমন যেমন অনেকজন যদি দেখে তো আমার একটু মোটিভেট হবো ভিতর থেকে, না অনেকজন দেখছে, ইচ্ছা রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, তো আমাকে তৈরি করতে ভালো লাগবে। ক্লিয়ার? আর ইউটিউবারদের সবচেয়ে বড় দেখবা, ইউটিউবাররা সেই জিনিসটাই করে বেশিরভাগ ক্ষেত্রে, আমি হোক যে হোক, যেটাতে ওদের ভিউজ আছে, মানে যেটা লোকের চাহিদা থাকে, যেটা তোমাদের চাহিদা আছে। ক্লিয়ার? তো এটা যেমন না শেষ হয়। ক্লিয়ার? থ্যাংক ইউ। এখানেই থাকলো আজকে ক্লাস।